ঠিক বলেছ তুমি। এলিজা কান্নারত স্বরে বলে, আমি আর কিছু ভাবতে পারছি না। আমি শুধু আমার বোনকে ফেরত চাই। পাপা কিছু জরুরি কাজে প্যারিসে গেছে। যাওয়ার আগে আমাকে বলে গেছিল এলিসের খেয়াল রাখতে। এখন যদি ওর কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমি পাপাকে নিজের মুখ দেখাতে পারবো না। প্রয়োজনে আমি নিজের সব শক্তি কাজে লাগাবো, তবুও নিজের বোনকে উদ্ধার করে ছাড়বো। অ্যালিস পিটপিট করে চোখ মেলে তাকায়। তাকে একটি বদ্ধ ঘরে বন্দি করে রাখা হয়েছে। চোখ খুলে তাকাতেই সে বুঝতে পারে তাকে ওইসব সন্ত্রাসীরা বন্দি করেছে। তাই তো সে চিৎকার করতে শুরু করে। অ্যালিসের চিৎকার শুনে কিছুক্ষণ পরই একটি ব্যক্তি ছুটে এসে তার মুখ চেপে ধরে। এত অন্ধকারের মাঝেও ব্যক্তিটিকে সে চিনতে পারে। এই গন্ধটা যে তার বড্ড চেনা। অ্যালিস ক্রন্দনরত স্বরে বলে ওঠে, ইয়াসিন, এটা কি সত্যিই তুমি? আমার না এখনো বিশ্বাস হচ্ছে না এটা তুমি। ইয়াসিন অ্যালিসকে বলে, বিশ্বাস করো বা না করো, এইটাই আমি, আর এটাই হলো বাস্তব। তুমি কেন এতগুলো নিরপরাধ মানুষকে মেরে ফেললে? এরা তো তোমার কোনো ক্ষতি করেনি। আমি তো এই ইয়াসিনকে চিনতাম না। আমি যে ইয়াসিনকে চিনতাম সে ছিল ভদ্র, দয়ালু, পরোপকারী, যার স্বভাব চরিত্র আমাকে তার প্রেমে ফেলতে বাধ্য করেছিল। তাহলে আজ এই কোন ইয়াসিনকে দেখছি আমি? ভালো করে দেখে নাও, এটাই আসল আমি। ইয়াসিন আল খোলেলির আসল পরিচয় এইটাই। না, এটা হতে পারে না। এইসব মিথ্যা। আমি নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন দেখছি, তাই না? এটা সত্য হতে পারে না। বলেই অ্যালিস ইয়াসিনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ইয়াসিন ধাক্কা দিয়ে অ্যালিসকে নিজের থেকে দূরে সরিয়ে বলে, এসব নাটক বন্ধ করো। এসব নাটক করে তুমি আমায় ভোলাতে পারবে না। তোমাকে এর আগেও আমি বারবার সতর্ক করেছি আমার থেকে দূরে থাকতে, কিন্তু তুমি শুনলে না। বারবার আমায় বিরক্ত করে গেছো, তবে এবার আর নয়। ইয়াসিনের কথাটা শুনে অ্যালিস বলে ওঠে, তুমি খারাপ হতে পারো না। তুমি যদি খারাপ হতে তাহলে এখন অবধি তুমি আমাকে বাঁচিয়ে রাখতে না। এটাই প্রমাণ করে যে তোমার মনে অনুভূতি আছে। তুমি খারাপ মানুষ নও। হয়তো কোনো কারণে ভুল পথে চলে এসেছো, কিন্তু তুমি আমার সাথে ফিরে চলো। আইনের কাছে আত্মসমর্পণ করে দাও। আমি আমার বাবা আর বোনকে বলে তোমার যথাসম্ভব কম শাস্তির ব্যবস্থা করব। তুমি একদম ঠিক হয়ে ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করব তোমার জন্য। আমি যে তোমায় ভীষণ ভালোবাসি ইয়াসিন। আমি তোমাকে ভালো দেখতে চাই। ইয়াসিন অ্যালিসের গলা টিপে ধরে বলে, তোমাকে বললাম না এটাই আমার আসল রূপ, বুঝছিস না কেন? ছাড়াও আমায়। আমি নিঃশ্বাস নিতে পারছি না। তোকে আর নিঃশ্বাস নিতে হবে না, অনেক জ্বালিয়েছিস আমায়, আর নয়। বলে ইয়াসিন একটা ধারালো ছুরি হাতে নেয়। ইয়াসিনকে এভাবে দেখেও অ্যালিস একটুও ভয় পায় না, কারণ তার মনে দৃঢ় বিশ্বাস ছিল যে ইয়াসিন তার কোনো ক্ষতি করবে না। কিন্তু অ্যালিসের বিশ্বাসকে সম্পূর্ণ মিথ্যা প্রমাণ করে দিয়ে ইয়াসিন নির্দয়ভাবে অ্যালিসের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। অ্যালিস বিস্ফোরিত চোখে তাকায়। ইয়াসিন এতেই ক্ষান্ত হয় না। ছুরি দিয়ে 20 থেকে 25 বার আঘাত করে অ্যালিসের শরীরে। অ্যালিসের সুন্দর শরীর পুরো ক্ষতবিক্ষত হয়ে যায়। শরীর ভেসে যায় লাল রক্তে। অ্যালিসের নিঃশ্বাস ভারী হয়ে আসে। এত কিছুর পরেও অ্যালিস নিজের শেষ শব্দে বলে ওঠে, ভালোবাসি তোমায়, ভীষণ ভালোবাসি ইয়াসিন। কথাটা বলার পরই মাটিতে লুটিয়ে পড়ে অ্যালিস। অতঃপর ধীরে ধীরে তার চোখে আধার নেমে আসে। এই নির্মম পৃথিবীকে বিদায় জানায় সে, যেখানে সত্যিকারের ভালোবাসার কোনো মূল্য নেই। অ্যালিস মৃত্যুর আগেও ইয়াসিনের জন্য এতটুকু ঘৃণা প্রকাশ করতে পারেনি, বরং নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগেও ইয়াসিনকে ঠিক সেভাবেই ভালোবেসে গেছে যেমনটা আগে বাসত। রাফসানকে এখন অবধি ভীষণ উদ্বিগ্ন লাগছে। অ্যালিসের নিখোঁজ হবার পর 24 ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু এখনও তার সন্ধান পাওয়া যায়নি। এদিকে এলিজা নিজের বোনকে খুঁজে না পেয়ে একেবারে ভেঙে পড়েছে। এহেন পরিস্থিতিতে মিষ্টি পড়েছে দোটানায়। মিষ্টি রাফসানকে উদ্বিগ্ন দেখে তার কাঁধে হাত রেখে বলে, আপনি কোনো চিন্তা করবেন না। এই সমস্যার সমাধান করার কোনো না কোনো উপায় ঠিকই বের হবে। মিস এলিসকে আমরা খুঁজে পাবোই। কিন্তু কিভাবে? দীর্ঘশ্বাস ফেলে জানতে চায় রাফসান। এরই মধ্যে হঠাৎ করে থানায় হুলস্থুল বেজে যায়। সবাই এক স্থানে হয়ে হট্টগোল করছিল। কি হয়েছে বুঝতে না পেরে মিষ্টি ও রাফসান সেদিকে এগিয়ে যেতে থমকে যায়। সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ আনা হয়েছে। কিছু সময় পরে এলিজা ছুটে এসে লাশের মুখ থেকে কাপড় সরায়। অতঃপর দেখা যায় অ্যালিসের নিথর দেহ। বেচারি মেয়েটার মুখ দেখে বোঝা যাচ্ছে কতটা কষ্ট দিয়ে তাকে মারা হয়েছে। এলিজা নিজের বোনের লাশ দেখে হু হু করে কেঁদে ওঠে। মিষ্টি ও রাফসানও হতবাক হয়ে যায়। মিষ্টি বলে ওঠে, ওই সন্ত্রাসীরা মিস এলিসকে শেষ করে দিল। রাফসান দীর্ঘশ্বাস ফেলে বলল, আমরা পারলাম না মিস এলিসকে বাঁচাতে। নিজেকে ভীষণ ব্যর্থ মনে হচ্ছে। মিষ্টি ক্রোধের সাথে বলে, কি চায় এই সমস্ত সন্ত্রাসীরা? কেন তারা এই পৃথিবীকে ধ্বংস করার মিশনে নেমেছে?
কেন এত এত নিরীহ মানুষকে হত্যা করছে? কি উদ্দেশ্য তাদের? আর কারাই বা রয়েছে এসবের পেছনে? সকলের খোঁজ আমাদের বের করতেই হবে। না হলে এভাবে আরো হাজার হাজার নিরপরাধ মানুষ প্রাণ হারাতে থাকবে। আমাদের নিজেদের কাজের গতি বাড়াতেই হবে মিস্টার রাফসান। এত মানুষকে আমরা কিছুতেই মরতে দিতে পারি না। রাফসানও বলে। ঠিক বলেছ তুমি। এই সন্ত্রাসী গোষ্ঠীকে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ধরতে হবে। এরা আরও কোনো বড় ক্ষতি করার আগেই আমাদের এদের ধরতে হবে, না হলে যে গোটা মানব সভ্যতা বিপদের মুখে পড়বে। মিস্টার লুই প্যারিস থেকে কিছু সময় আগেই ফিরলেন। সেখান থেকে সরাসরি থানায় এলেন তিনি। এসেই নিজের মেয়ের মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়লেন। তাকে এভাবে কাঁদতে দেখে মিষ্টির ভীষণ খারাপ লাগলো। মিষ্টি বলল, না, এভাবে আর কোনো বাবার বুক খালি হতে দেওয়া যাবে না। আমাকে এবার কোনো স্টেপ নিতেই হবে। অ্যালিসের দেহের পোস্টমর্টমের পর মার্সেই শহরের একটা খ্রিস্টান কবরস্থানে অ্যালিসাকে দাফন করা হয়। অ্যালিসার শেষকৃত্য সেখানেই সম্পন্ন হয়। ফাতিমা বিবি, আমিনা সবাই এসেছিল সেখানে, কিন্তু ইয়াসিন আসেনি। মিষ্টি ব্যাপারটা লক্ষ্য করেছে। তার মনে ব্যাপারটা নিয়ে কেমন খটকা লাগছিল। কারণ সে যতদূর বুঝেছে অ্যালিস মেয়েটা ভীষণ ভালোবাসতো ইয়াসিনকে। ইয়াসিনের মনে হয়তো সেরকম অনুভূতি ছিল না, কিন্তু তাই বলে মেয়েটা মরে যাবার পরও একবার দেখতে এলো না। মিষ্টি এই ব্যাপারে জানতে ফাতেমা বিবির কাছে যান। ফাতেমা বিবি অ্যালিসের জন্য 2 ফোঁটা অশ্রু বিসর্জন করেন। অ্যালিস গিয়ে ফাতেমা বিবিকে জিজ্ঞাসা করে, আন্টি, আপনার ছেলে কোথায়? ফাতেমা বিবি মিষ্টিকে দেখে অবাক হন, বলে, মিষ্টি মা, তুমি এখানে? তুমি এতদিন কোথায় ছিলে? সেসব অনেক কথা আপনাকে পরে না হয় বলবো, কিন্তু এখানে আপনারা সবাই এসেছেন অথচ মিস্টার ইয়াসিন আসেনি। ব্যাপারটা কেমন জানি খটকা লাগছে আমার। ফাতেমা বিবি কিছু বলতে যাবেন তার আগেই আমিনা তার সামনে এসে বলে, ভাইয়া কিছু জরুরি কাজে মার্সের শহরে বাইরে আছে, তাই আসতে পারিনি। এই কথা শুনে মিষ্টি আর তেমন একটা মাথা ঘামায় না, কিন্তু রাফসান কিছুটা দূরেই দাঁড়িয়েছিল। সে সন্দেহের দৃষ্টিতে আমিনার দিকে তাকায়। আমিনার নজর যায় রাফসানের দিকে। তাকে নিজের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে আমিনা ভয়ে ঘামতে শুরু করে। অ্যালিসের শেষকৃত্যের কার্যক্রম মিটে যেতেই মিষ্টি ও রাফসান সেখান থেকে একসাথে রওনা দেয়। অতঃপর মিষ্টিকে বাসায় পৌঁছে দিয়ে রাফসান বলে, আমাকে এখন কিছু জরুরি কাজে বাইরে যেতে হবে, তুমি সাবধানে থেকো। আচ্ছা, আপনিও সাবধানে যাবেন। হুম। বলেই রাফসান রওনা দেয়। তার মনে হচ্ছে সে সত্যের খুব কাছাকাছি পৌঁছে গেছে। এবার তাকে সমস্ত সত্যটা জানতেই হবে। রাফসান খুব দ্রুত বেগে গাড়ি চালাতে থাকে। অতঃপর ভীষণই সংরক্ষিত একটি গোপন স্থানে গিয়ে বলে, এসে গেছি। কিন্তু ও কি এখনো এসেছে? একটু পরে একটা নারীর আগমন ঘটে। আগমন টের পেয়ে রাফসান বলে ওঠে, আপনি তাহলে এসেছেন? জি। তো মিস ডিটেকটিভ নাকি আমিনা, কি নামে ডাকবো আপনাকে? আমিনা মাথা নত করে বলে, যেটা ভালো মনে করেন। দেখুন, আপনি আমাদের মিশনের অনেক গুরুত্বপূর্ণ একজন সহকর্মী। আপনার অতীত গোয়েন্দা রিপোর্টের অনেক ভালো ফাইলস দেখে আপনাকে এত গুরুত্বপূর্ণ একটা মিশনের অংশ করা হয়েছিল। এই মিশনে যুক্ত হওয়ার সময় আমরা সবাই সব পিছুটান ত্যাগ করি। নিজের অতীতের সব সম্পর্কের থেকে পৃথিবীকে বাঁচানোটাকেই নিজেদের মুখ্য উদ্দেশ্য ভাবি। আমি আশা রাখি আপনিও এই একই চিন্তাভাবনা করেন। শুরুর দিকে আপনার ইন্টেলিজেন্স আমায় এতটা মুগ্ধ করেছিল বলেই আমি আপনাকে নিজের বিশ্বস্ত গোয়েন্দা বানিয়েছিলাম। এ কারণেই মিষ্টি এই দেশে আসার পর আমি আপনাকে দায়িত্ব দিই ওকে দেখে রাখার। আর আপনিও নিজের ভাইয়ের সাহায্য নিয়ে মিষ্টিকে আশ্রয় দিয়ে ওকে সবসময় নজরে রাখেন। এজন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এই পর্যায়ে এসে আপনি কোনো কারণে আমার সাথে এই মিশনের সাথে বেইমানি করছেন। আমার এই ধারণাটা কি সঠিক মিস আমিনা? আপনি কি কোনো গুরুত্বপূর্ণ তথ্য আমাদের থেকে লুকিয়ে রেখেছেন? চুপ করে থাকবেন না মিস আমিনা। আপনার এই চুপ থাকার জন্য ইতিমধ্যে অনেক ক্ষতি হয়ে গেছে। ওই সন্ত্রাসী চার্চে হামলা করে নিরপরাধ 16 জন মানুষকে মেরে ফেলেছে, যার মধ্যে 3 বছর বয়সী একটা বাচ্চাও আছে। এবার অন্তত কিছু বলুন, না হলে এভাবে আরো অনেক নিরপরাধ মানুষ খুন হবে। তাই আমি আপনাকে রিকোয়েস্ট করছি, এবার অন্তত কিছু বলুন। মিষ্টি চুপচাপ সোফায় বসেছিল। তার মনে অনেক ভাবনাই খেলা করছিল। হঠাৎ করে বাড়ির কলিং বেল বেজে উঠতেই মিষ্টি উঠে গিয়ে দরজাটা খুলে দেয়। অতঃপর ইয়াসিনকে দেখে অবাক হয়ে বলে, আপনি? আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে মিসেস মিষ্টি, আমার সাথে একটু আসবেন? কি কথা? এসব এখানে বলা যাবে না, আপনি দয়া করে আমার সাথে আসুন। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। বলেই মিষ্টি নিজের ফোন ও কিছু জরুরি জিনিসপত্র নিয়ে বের হয়। রাফসান নিজের ক্যাবে করে মিষ্টিকে কোথাও নিয়ে যেতে থাকে। এদিকে রাফসান আমিনাকে চুপ থাকতে দেখে ভীষণ রেগে যাচ্ছে। এমন সময় তার ফোন বেজে ওঠে। রাফসান ফোনটা রিসিভ করতে মিষ্টি বলে ওঠে, হ্যালো, আপনি শুনছেন?
আমি মিস্টার ইয়াসিনের সাথে একটু বের হয়েছি। অনেকক্ষণ থেকে আপনাকে ফোন করছি কিন্তু আপনি তো কলটা রিসিভ করছেন না। এটুকু বলার পরই কলটা কেটে যায়। ফোন লাউড স্পিকারে থাকায় আমিনা সবটা শুনে সে উদ্বিগ্ন স্বরে বলে ওঠে, স্যার, আপনি মিষ্টি আপুকে আটকান, ও যেন ভাইয়ার সাথে না যায়। মানে? ভাইয়া ওই সন্ত্রাসী সংগঠনের একজন সদস্য, যারা পৃথিবীকে ধ্বংস করে দিতে চায়। মিষ্টির জ্ঞান ফিরলে সে নিজেকে আবিষ্কার করে অন্ধকার এক কুঠুরিতে। চোখ মেলে তাকিয়ে সে এদিক ওদিক তাকাচ্ছিল, কিন্তু কিছু বুঝে উঠতেই পারছিল না। হঠাৎ করে কারো পায়ের শব্দে মিষ্টি অবাক হয়ে যায়। কোনো রকমে শোয়া থেকে উঠে দাঁড়াতেই খোলা দরজা থেকে আগত আবছা আবছা আলোয় ইয়াসিনের অবয়ব স্পষ্ট দেখতে পায় মিষ্টি। ইয়াসিনকে দেখেই খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে মিষ্টি বলে, আপনি তো এখানেই আছেন। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আপনাকে দেখে একটু সাহস সঞ্চার হলো মনে। কিন্তু আপনি আমায় কোথায় নিয়ে এসেছেন? ইয়াসিন বলল, আপনার নিরাপত্তার জন্যই আপনাকে এখানে নিয়ে এসেছি মিসেস মিষ্টি। একজন বন্ধু হিসেবে আমার উপর ভরসা রাখতে পারেন, আমি আপনার কোনো ক্ষতি করব না। আপনার উপর আমার অগাধ বিশ্বাস আছে। আপনি যেভাবে আমায় অতীতে সাহায্য করেছিলেন তা আমি কখনোই ভুলবো না। কিন্তু আমি এখনো বুঝতে পারছি না আমার এমন কি বিপদ হতে পারে যে আপনি আমায় এখানে নিয়ে এলেন। আর রাফসানকেও তো কিছু জানানো হলো না। উনি তো চিন্তা করবেন আমার জন্য। এ পর্যায়ে ইয়াসিন বলে, মিস্টার রাফসান শিকদারের আদেশেই আপনাকে এখানে নিয়ে এসেছি। আসলে এখানকার সন্ত্রাসীরা আমাদের ওপর টার্গেট করেছে, তাই আপনাকে বাঁচাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ও আচ্ছা, আমাকে এইভাবে কতদিন লুকিয়ে থাকতে হবে? যতদিন না আপনার নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। মিষ্টি অকপটে ইয়াসিনের বলা কথাগুলো বিশ্বাস করে নেয়, কারণ তার চোখে ইয়াসিন একজন বিশ্বস্ত বন্ধু। ইয়াসিন মিষ্টির দিকে একটা টিফিন বক্স বাড়িয়ে দিয়ে বলে, এই নিন, এখানে কিছু খাবার আছে, এইগুলো খেয়ে নিন। আপনি খেয়েছেন? হুম। বলেই ইয়াসিন বেরিয়ে যায়। ইয়াসিন বাইরে আসতে তার টিমের একজন সদস্য ক্রিস্টোফার বলে ওঠে, এই মেয়েটাকে কেন বাঁচিয়ে রেখেছো? একেও মেরে ফেলো, এর বেঁচে থাকা আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। ইয়াসিন ক্রিস্টোফারকে চোখ রাঙানি দিয়ে বলে, চুপ, একদম চুপ, ওর কোনো ক্ষতি করার কথা ভাববিও না। ক্রিস্টোফার রেগে বলে, গতকালে তো ঠিক একটা মেয়েকে এখানে নিয়ে এসে নির্মমভাবে মেরে ফেললে, তাহলে আজ হঠাৎ এই মেয়েটাকে এত দয়া কেন দেখাচ্ছ? মেয়েটা নিশ্চয়ই তোমার দয়ার পাত্র না। আর এমনিতেও আমরা এখানে গোটা পৃথিবীকে ধ্বংস করার মিশনে নেমেছি, সেখানে একটা মেয়ের প্রতি এত দরদ তোমার আসছে কোথা থেকে? এমনিতেও যখন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে তখন সবাইকেই মারতেই হবে, এটাই তো আমাদের উদ্দেশ্য। এই পৃথিবী একটা নোংরা জায়গা, এই পৃথিবীর টিকে থাকার কোনো প্রয়োজন নেই। এই পৃথিবী শুধু আমাদেরকে কষ্ট দিয়েছে, তাই আমরা চাই না যে আর কোনো মানুষ এই পৃথিবীতে অবশিষ্ট থাকুক, আর কেউ এত কষ্ট পাক। মরে যাওয়ার মানেই সব সমস্যার সমাধান হওয়া, তাই এই পৃথিবীর সব মানুষের মরে যাওয়া উচিত, তাহলে আর কোনো সমস্যা থাকবে না কারো। ওই মেয়েটাকেও মেরে ফেলো, মুক্তি দাও ওকে এই নোংরা পৃথিবী থেকে। ইয়াসিন এক পর্যায়ে ক্রিস্টোফারকে ধমক দিয়ে বলে, এই মুহূর্তে আমার সামনে থেকে দূর হ, তোমার পরামর্শ মেনে চলতে আমি বাধ্য নই। গেট লস্ট। ক্রিস্টোফার ইয়াসিনের মুখে এমন ধমক শুনে রেগে মেগে চলে যেতে পা বাড়ায়। ইয়াসিন ক্রিস্টোফারের চলে যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, যদি ওকে আমার মারতেই হতো তাহলে সেই দিনই মারতাম, যেদিন মার্সের শহরে ওকে প্রথম দেখি। সেদিন তো ওকে মারার উদ্দেশ্যে আমি মেট্রো রেল স্টেশনের দিকে গিয়েছিলাম, কিন্তু জানি না কেন সেদিন ওকে দেখার পর আর মারতে পারিনি। এই নোংরা পৃথিবীর থেকে মুক্তি দিতে পারিনি ওকে। কেন জানি আমার মন বলেছিল এই মেয়েটাকে বাঁচিয়ে রাখতে। আমি আজও চাই এই মেয়েটাকে বাঁচিয়ে রাখতে পৃথিবীর সব বিপদ থেকে। কিন্তু কেন কেন আমার মধ্যেই পরিবর্তন হলো? নিজের মনে চলা এই প্রশ্নের কোনো উত্তর খুঁজে পায় না ইয়াসিন। সে শুধু এটাই জানে যে সে গোটা পৃথিবীর সবাইকে, এমনকি নিজের পরিবারের সবাইকে শেষ করতে একবার না ভাবলেও মিষ্টির গায়ে একটা আঁচড় কাটতেও তার হাত কাঁপবে। রাফসান উদ্ভ্রান্তের মতো চারিদিকে মিষ্টিকে খুঁজে বেড়াচ্ছে। দীর্ঘ 12 ঘন্টা যাবৎ মিষ্টির কোনো খোঁজ নেই। আমিনার কাছ থেকে ইয়াসিনের সত্যতা জেনে এবং মিষ্টিকে ইয়াসিন কোথাও একটা নিয়ে গেছে এটা জানার পর থেকে রাফসান দুদণ্ড শান্তিতে থাকতে পারছে না। রাফসান চারিদিকে অসহায়ের মতো খুঁজে চলেছিল মিষ্টিকে, কিন্তু তার কোনো খোঁজ এখন অবধি নেই। আমিনা রাফসানের সামনে নতজানু হয়ে দাঁড়িয়ে, তার চোখে জল স্পষ্ট। সে কাতর স্বরে বলে, নিজের ভাইকে বাঁচাতে আমি আপনাদের সাথে বেইমানি করেছি। তার সত্যটা লুকিয়ে রাখার জন্যই আজ এতগুলো নিরাপদ মানুষের প্রাণ হারিয়েছে। এমনকি মিষ্টি আপুর জীবনও আজ সংকটে। রাফসান রাগী কণ্ঠে বলে, তুমি সত্যটা লুকিয়ে যা অপরাধ করেছো তার শাস্তি তুমি অবশ্যই পাবে। তবে সবার আগে আমাদের মিষ্টিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে হবে। সেজন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। মিষ্টি আপুকে উদ্ধার করার জন্য যা করার আমি তাই করব। আমি আপনার সঙ্গে আছি। একবার শুধু আমি মিষ্টিকে উদ্ধার করি, তারপর
ওই ইয়াসিনকে ওর কাজের জন্য উপযুক্ত শাস্তি দেব। মিষ্টি দীর্ঘ 24 ঘন্টা ধরে এভাবে বসে থাকতে থাকতে ভীষণ বিরক্ত হয়ে উঠল। সে তো এখনো ঠিক বুঝে উঠতে পারছিল না কি কারণে তাকে এভাবে লুকিয়ে থাকতে হচ্ছে। তার উপর ইয়াসিনের ব্যবহারও এখন জানি তার কিরকম ঠেকছে। সবচেয়ে বড় কথা, মিষ্টি এখানে এসেছে থেকে ইয়াসিন ছাড়া আর কারোর সাথে যোগাযোগ করতে পারেনি, অথচ রাফসানের সাথে যোগাযোগ করার জন্য তার ভেতরটা ছটফট করে চলেছে। মিষ্টি এসব ভাবনা থেকেই বলে, রাতে ইয়াসিন এলে ওনাকে বলতে হবে যে আমি রাফসানের সাথে কথা বলবো। এভাবে থাকতে একদমই ভালো লাগছে না। কি ইনফরমেশন পেয়েছো? গম্ভীর কণ্ঠে কথাটা জানতে চায় রাফসান। তার সামনে দাঁড়ানো একজন গোয়েন্দা বলেন, আমি এই সন্ত্রাসী সংগঠনের একজন সদস্যের আসল পরিচয় জানতে পেরেছি। তার নাম ক্রিস্টোফার। সে মার্সেই শহরেই বাসিন্দা। এখানকার একটি চার্চে কাজ করে। ছেলেটা অনাথ, একটি অনাথ আশ্রমে বড় হয়েছে। একদম সাধারণ মানুষের ভিড়ে মিশে থাকে। তাকে দেখে কেউ বোঝে না সে এত বড় একজন অপরাধী। বুঝলাম। এখন কোথায় গেলে তার সন্ধান পাবো? আমাদের টিম তাকে ধরতে ইতিমধ্যেই চার্চের দিকে রওনা দিয়েছে। হোপফুলি খুব শীঘ্রই আমরা তাকে পেয়ে যাব। রাফসান উঠে দাঁড়িয়ে বলে, গাড়ি বের করো, আমিও যাব সেখানে। ওকে। রাফসান গাড়িতে করে চার্চের দিকে রওনা দেয়। চার্চে পৌঁছেই দেখে একটা ছেলে একজন পুলিশ সদস্যকে গান পয়েন্ট করে পালানোর চেষ্টা করছে। রাফসান সুকৌশলে নিজের বন্দুক দিয়ে গুলি করে ছেলেটির হাতে, যাতে করে ছেলেটির হাত থেকে বন্দুক পড়ে যায়। এই সুযোগে অন্যান্য পুলিশ অফিসাররা ছেলেটিকে গ্রেফতার করে নেয়। রাফসান এগিয়ে এসে বলে, তোমার খেলা শেষ ক্রিস্টোফার, এবার ভালোই ভালোই সব সত্য স্বীকার করো, না হলে। ক্রিস্টোফার তবুও তেজ দেখিয়ে বলে, আমাকে ধরে কোনো লাভ নেই, আমি কোনো কথা স্বীকার করব না। এই ফাক দিস ওয়ার্ল্ড, এই পৃথিবী ধ্বংস হোক, সব মানুষ মারা যাক, কেউ না বাঁচুক। বলেই সে একটা পুলিশ সদস্যের হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে নিজেই নিজের কপালে গুলি করে নিজেকে শেষ করে দেয়। রাফসান হতবাক হয়ে সমস্ত দৃশ্য দেখে। ক্রিস্টোফারের সন্ধান পেয়ে মিষ্টিকে খুঁজে পাওয়ার ক্ষীণ আশা জন্মেছিল রাফসানের মনে, অথচ সেই আশাটাও যেন ক্রিস্টোফারের মৃত্যুর সাথে শেষ হয়ে গেল। মিষ্টি অন্ধকার কক্ষে বসে ঝিমুচ্ছিল। এমন সময় হঠাৎ করে রুমে আলো জ্বলে ওঠে। মিষ্টি সামনে তাকাতেই দেখতে পায় ইয়াসিন তার সামনে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখেই মিষ্টি মৃদু হেসে বলে, আপনি এসেছেন? আপনার জন্যই অপেক্ষা করছিলাম। ইয়াসিন উদ্বিগ্ন কণ্ঠে বলে, নিশ্চয়ই আপনার খুব খিদে পেয়েছে, তাই না? এই খাবারটুকু খেয়ে নিন। ইয়াসিন উদ্বিগ্ন কণ্ঠে বলেই মিষ্টির দিকে খাবারের থালা এগিয়ে দেয়। মিষ্টি সত্যিই খুব খিদে পেয়েছিল, তাই সে খেতে শুরু করে দেয় এবং বলে, আপনার সাথে খুব জরুরি কথা আছে। আসলে আমি রাফসানের সাথে কথা বলতে চাই। আপনি একটু ব্যবস্থা করে দিতে পারবেন? কেন, আমার ওপর বিশ্বাস হচ্ছে না বুঝি? না না, বিষয়টা মোটেই সেরকম নয়। আসলে আপনি আগে খাবারটা খেয়ে নিন, তারপর বাকি সব হবে। মিষ্টি আর কথা না বাড়িয়ে খেতে শুরু করে। আচমকা ইয়াসিন বলে ওঠে, আচ্ছা মিষ্টি, আপনি কি আমার জীবনের গল্প শুনতে ইচ্ছুক? আপনার জীবনের গল্প? আমার অতীত সম্পর্কে শুনবেন? ইয়াসিনের কণ্ঠে ছিল কাতরতা। মিষ্টি আর বেশি কিছু না ভেবে বলে, আচ্ছা বেশ, বলুন, আমি শুনছি। ইয়াসিন এবার তার অতীতের কথা বলতে শুরু করে। আমার জন্ম হয়েছিল আফ্রিকার মরক্কোর কাসাব্লাস্কা শহরের নিম্ন মধ্যবিত্ত একটা পরিবারে। আমার বাবা ছিলেন একজন সাধারণ দিনমজুর। তবে আমাদের জীবনে সচ্ছলতার অভাব থাকলেও ভালোবাসার কোনো অভাব ছিল না। আমার বয়স তখন 5 বছর। তখন আমার বোন আমিনা পৃথিবীতে আসে। আমার আনন্দ যেন আরও বেড়ে যায়। তবে এই সুখ বেশি দিনের জন্য ছিল না। খুব শীঘ্রই এই নোংরা জঘন্য পৃথিবী তার জঘন্য খেলা শুরু করে আমার সাথে। আমার বয়স তখন 12 কি 13 হবে। হঠাৎ করে একদিন আমাদের বাড়িতে কিছু লোক এসে হামলা চালায়। আমার বাবা তাদের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন, কিন্তু সময় মতন সে টাকা ফেরত দিতে পারেনি। এই জন্য তারা এসে অনেক চিল্লাপাল্লা করে। আমি আমার 7 বছর বয়সী বোনটাকে সাথে নিয়ে চুপচাপ সব দেখে যাই। ততদিনে আমার বাবার অবস্থা আরও খারাপ হয়ে যায়। মাদকের কবলে পড়ে তিনি নিজের নৈতিকতা হারিয়ে ফেলেন। আর এরপরেই আমাদের জীবনের সব থেকে কালো রাতটা চলে আসে। নেশার টাকা জোগাড় করতে গিয়ে আমার বাবা তার কয়েকজন বন্ধুর কাছে আমার মাকে এক রাতের জন্য বিক্রি করে দেয়। কথা বলতে বলতে ইয়াসিনের গলা ধরে আসছিল। এদিকে মিষ্টি এসব শুনে হতবাক হয়ে যায়। ইয়াসিন আবারও বলা শুরু করে, সে রাতটা আমি কখনোই ভুলব না। আমার চোখের সামনে ওরা আমার মা বোনকে একের পর এক। কি বলছেন এসব আপনি? ফাতিমা আন্টি আর আমিনা তো তখন অনেক ছোট ছিল। এই নোংরা পৃথিবীর নোংরামের শিকার বাচ্চা থেকে বৃদ্ধ সবাই হতে পারে মিষ্টি। জানেন, সেদিনের ঘটনা নিজ চোখে দেখার পর আমার এই পৃথিবীর প্রতি চরম ঘৃণা জন্মাতে শুরু করে। আর তার পরদিনই আমি একটা অঘটন ঘটিয়ে ফেলি। নিজের বাবার প্রতি আমার ঘৃণা এতটাই বেড়ে গিয়েছিল যে আমি নিজের হাতে তাকে
আমি একটা রড হাতে নিয়ে সেটা দিয়ে তার মাথায় কমপক্ষে 20 হতে 25 বার আঘাত করি। কি আর করব বলুন? আমার বাবা যে আগের মতন ছিলেন না, নেশার বশে আর টাকার লোভে এক জানোয়ারে পরিণত হয়েছিল। এই নোংরা পৃথিবী যে কাউকে ভালো থাকতে দেয় না, কাউকে না। এই ঘটনার পরে আমার মা খুব ভয় পেয়ে যায়। তিনি সেদিনই আমাকে আর বোনকে নিয়ে পালিয়ে কাসাব্লাঙ্কা সমুদ্র বন্দরে চলে যান। সেখানে একটা কন্টেনার ভর্তি জাহাজে ফ্রান্সে আসার জন্য রওনা দিচ্ছিল। মা তখন নিজের কাছে থাকা কিছু গহনা তুলে দেয় জাহাজের কিছু কর্মীর হাতে। তার বিনিময়ে তারা আমাদের অবৈধভাবে এই মার্সের শহরেই নিয়ে আসে। এরপর এখানে আমাদের এক নতুন জীবন শুরু হয়। এতক্ষণ ধরে এসব শুনে মিষ্টির গলা দিয়ে আর খাবার নামছে না। ইয়াসিনের চোখের দিকে তাকিয়ে সে তার দুঃখগুলো বোঝার চেষ্টা করছে। ইয়াসিনের চোখ দিয়ে অবিরাম অশ্রুবর্ষণ হচ্ছে। মিষ্টি কাঁপা কাঁপা হাতে ইয়াসিনের কাঁধে হাত রেখে বলে, এখানে আসার পর তো সব ঠিক হয়ে যায়, তাই না? ইয়াসিন একটা উপহাসের হাসি দিয়ে বলে, এই নোংরা, এই জঘন্য পৃথিবী কি এতটাই মহান যে সবকিছু ঠিক করে দেবে? মার্সেই শহরে এসে কিচ্ছু ঠিক হয়নি মিষ্টি, বরং আমাদের জীবনে এক নতুন জাহান্নামে প্রবেশ করে। এখানে আসার কিছুদিন পরেই আমাদের এখানকার পুলিশ ধরে ফেলে। তারা আমাকে এবং আমার বোনকে অভিবাসী ক্যাম্পে নিয়ে যায়। সেখানে আর এক দুর্বিষহ জীবন কাটাই আমরা। সেই অভিবাসী ক্যাম্প ছিল যেন একখণ্ড নরক। আমাদের এখানে মাত্র একবেলা খাবার দেওয়া হতো, তাও বাসি খাবার। ফ্রান্সের বিভিন্ন রেস্টুরেন্টে যেসব খাবার বেঁচে যেত বা মানুষ এটে করে রাখত, তাই দেওয়া হতো আমাদের। বিনিময়ে করিয়ে নেওয়া হতো অমানবিক পরিশ্রম। জানো, নিজের চোখে আমি কয়েকজনকে ওই ক্যাম্পে আত্মহত্যা করতে দেখেছি, এইসব সহ্য করতে না পেরে। শুধু তাই নয়, ওই ক্যাম্পের কিছু কর্মী ছিল ভয়ঙ্কর নারী লোভী। প্রতি রাতেই তারা বহু নারীকে ক্যাম্পের পেছনে নিয়ে গিয়ে। মিষ্টি আর শুনতে পারছিল না। মানুষের জীবন যে এত কঠিন হতে পারে সেটা ভেবেও তার কেমন জানি লাগছে। অথচ সে জীবনে 1/4 কষ্ট ভোগ করেনি। ইয়াসিন আরও বলে ওঠে, ওই ক্যাম্পে আমাদেরকে আরো 2 বছর থাকতে হয়। ততদিনে পৃথিবীর প্রতি আমার ঘৃণা আরো বেড়ে যায়। আমি বুঝতে পারি এই পৃথিবীতে মানুষরূপী একটা শয়তান কিভাবে ঘুরে বেড়ায়। তখন থেকে আমার শুধু মনে হতে লাগে, যদি সুযোগ পেতাম তাহলে আমি এই নোংরা পৃথিবীকে পুরোপুরি ধ্বংস করে দিতাম। মিষ্টি বলে, আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি মিস্টার ইয়াসিন। আপনার উপর দিয়ে অনেক ঝড় গেছে, কিন্তু কি করবেন বলুন? জীবন কারো কারো জন্য ভীষণ নির্মম হয়। এক্ষেত্রে আমাদের কারো কিচ্ছু করার নেই। কিন্তু এই পৃথিবীর সব মানুষ খারাপ না। এত খারাপের মাঝেও অনেক ভালো কিছুও আছে এই পৃথিবীতে। ইয়াসিন হঠাৎ করে অট্টহাসিতে ফেটে পড়ে। মিষ্টি অবাক হয়। ইয়াসিন হাসি থামিয়ে বলে, কোনো কিছু ভালো নেই এই পৃথিবীতে। জানেন, ওই শরণার্থী শিবির থেকে বের হবার পর আমাদের সাথে কি হয়েছিল? আমার মা আর কোনো কাজ না পেয়ে পতিতালয়ে নাম লিখিয়েছিল। আর সে পতিতালয়ের মালিক কে জানেন? মিস্টার লুই, এলিসের বাবা, যাকে সবাই মহান লোক মনে করেন। অথচ ওই মহান লোকটাই আমার মাকে নোংরা কাজে নামিয়েছে। কি বলছেন কি আপনি এইসব? হ্যাঁ, ঠিকই বলেছি আমি। তারপরও দেখবেন আমার মা ওই লোকটার প্রতি কত কৃতজ্ঞ। কারণ উনি আমার মাকে একটা কর্মের সংস্থান করে দিয়েছেন, যাতে উনি আমাকে আর বোনকে লালন পালন করতে পারেন। কিন্তু আপনার মা তো একটা গ্রোসারি শপে কাজ করে। ওটা তো দিনের বেলা, কিন্তু রাতের বেলা আমার মা। থেমে যায় ইয়াসিন। তার মুখ দিয়ে আর কোনো কথা বের হয় না। এদিকে মিষ্টি তখনও হতবিহ্বল হয়ে গেছিল একদম। এত নির্মম সত্য জানার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। ইয়াসিন হঠাৎ করে মিষ্টিকে প্রশ্ন করে বসে, এখন আপনি বলুন, আমার জায়গায় থাকলে কি আপনার এই পৃথিবীর প্রতি ঘৃণা জন্মতো না? মিষ্টি বলে, হয়তো জন্মাতো। আমি নিশ্চিত বলতে পারি, আমার জায়গায় থাকলে আপনিও এই পৃথিবীকে ধ্বংস করে দিতে চাইতেন, যেমনটা আমি চাই। মিষ্টি এবার পুরো দস্তুর অবাক হয়ে যায়। সে বলে ওঠে, তার মানে? হ্যাঁ, আমি সেই কুখ্যাত সন্ত্রাসী দলের অন্যতম একজন সদস্য, যে এই পৃথিবীকে ধ্বংস করে দিতে চাই। ইয়াসিনের মুখে তার অপরাধী হওয়ার স্বীকারোক্তি শুনে মিষ্টি হতবাক হয়ে তাকিয়ে থাকে। ইয়াসিন মিষ্টির এই হতবাক চাহনি দেখে মলিন হেসে বলে, আমি জানি আমার এই পরিচয় জানার পর আপনি আমায় ঘৃণা করবেন, আমাকে বিশ্বাস করার জন্য পস্তাবেন। তবে এটাই সত্যি যে আমি ওই জঘন্য সংগঠনের একজন সদস্য, যে এই পৃথিবীকে ধ্বংস করে দিতে চাই। মিষ্টি বলার মতো কিছু খুঁজে পায় না। কিছু সময় নীরব থেকে বলে, এটা কিভাবে হতে পারে মিস্টার ইয়াসিন? আমি যেই ইয়াসিনকে চিনেছি, যাকে নিজের বন্ধু ভেবেছি, যে সে কিছুতেই এমন হতে পারে না। এটাই আমি, মিসেস মিষ্টি। আপনি এটা হতে পারেন না। মিষ্টির চোখে অবিশ্বাস দেখে ইয়াসিনের অ্যালিসের চেহারাটা মনে পড়ে যায়। তার চোখেও এই অবিশ্বাস ছিল। ইয়াসিন বলে ওঠে, জানেন, এলিসকেও আমি নিজের হাতে শেষ করে দিয়েছি, আর অনেক নিরাপরাধ মানুষকে আমি শেষ করেছি। মিষ্টি যেন অবাকের উপর অবাক হচ্ছিল। ইয়াসিন একটু দম নিয়ে বলে, ওই শরণার্থী শিবির থেকে বেরোনোর পর থেকেই আমি এই পৃথিবীকে ঘৃণা করতে শুরু করেছিলাম।
এইভাবে সময় কাটতে থাকে। একসময় আমার ফ্রান্সের এক স্থানীয় তরুণ ক্রিস্টোফারের সাথে পরিচয় হয়। তার বাবা ছিলেন চার্চের একজন পাদ্রী, যাকে মিথ্যা অভিযোগে হত্যা করা হয়েছিল। সেজন্য সেও এই পৃথিবীকে ঘৃণা করত। ক্রিস্টোফার আমাকে মার্সের শহরের আন্ডারগ্রাউন্ডে গড়ে ওঠা এক নিষিদ্ধ সাম্রাজ্যে নিয়ে যায়, যেখানে আমাদের মতন আরও অনেক মানুষ ছিল, যাদের বেশিরভাগই নিম্নবিত্ত, দরিদ্র, অসহায় মানুষ, যারা এই পৃথিবীর কর্ষাঘাতে জর্জরিত, যারা ঘৃণা করত এই পৃথিবীকে। আমরা ওই নিষিদ্ধ জায়গায় 1 মাসের বেশি ছিলাম। সেখানে থাকাকালীন কিছু মানুষ প্রতিদিন আমাদের এসে বোঝায় আসলে এই পৃথিবী হলো বড়লোকদের জন্য সুখের জায়গা, আর আমাদের মতন যারা আছি তাদের শুধু কষ্ট পেয়ে যেতে হয়। এই পৃথিবী আমাদের জন্য শুধুই অভিশাপ, তাই এই পৃথিবীর টিকে থাকা উচিত নয়। যদি আমরা এই পৃথিবী ধ্বংস করে দিতে পারি, তাহলে আমাদের মতন অসহায় মানুষেরা এই অভিশাপ থেকে মুক্তি পাবে। এসব কথা আমাদের ওপর অনেক বড় প্রভাব ফেলে, তাই আমরা এই সংগঠনের সাথে যুক্ত হয়ে যাই। মিষ্টি ইয়াসিনের মুখে এসব শুনে বলে, কি বলছেন আপনি এসব? তার মানে তার মানে এই সংগঠন আপনার মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের ব্রেন ওয়াশ করে ভুল পথে পরিচালনা করছে? হয়তো বা তাই, কিন্তু একবার ভেবে দেখুন তো, আমার মতন পরিস্থিতিতে থাকলে যে কেউই কি তাদের দ্বারা ব্রেন ওয়াশড হতো না? মিষ্টি এই মুহূর্তে আর কিছু বলতে পারে না। ইয়াসিন বলে, জানেন, আমার বোন আমিনা, ও খুব সাহসী। আমার থেকে লোকেও ও ফ্রান্সের গোয়েন্দাতে যোগ দিয়েছিল। আমি সব জেনেও ওকে কখনো বলিনি, অথচ ও আমার আসল সত্যিটা জেনেছে অনেক পরে, এলিসের মৃত্যুর 1 দিন আগে। আমিনাই আমাকে বলেছিল আপনাকে সাহায্য করতে। আমি তখন ভেবেছিলাম আপনার পৃথিবীকে বাঁচানোর এই মিশনে যুক্ত, সেই জন্য আপনাকে আমি শত্রু হিসেবেই গণ্য করেছিলাম। আমার উদ্দেশ্য ছিল সেদিন মেট্রো স্টেশনের বাইরেই আপনাকে মেরে ফেলি। মিষ্টির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। সে সেই জলটুকু মুছে নিয়ে বলে, তাহলে কেন মারলেন না আমায়? যে কারণে আজ অব্দি আপনাকে মারতে পারছি না, ঠিক সেই কারণেই। জানেন, আমি অনেক অনেক মানুষকে নির্দয়ভাবে হত্যা করেছি, কিন্তু কখনো আমার হাত কাঁপেনি। কিন্তু আপনাকে দেখার পর না, আমি আর আপনাকে মারতে পারিনি। এই প্রথম কোনো মানুষের প্রতি আমার মায়া জন্মেছিল। আমি নিজেই বুঝতে পারছিলাম না এর কারণ কি। অতঃপর আপনার ব্যাগ চুরি হলে আমি আপনাকে সাহায্য করতে এগিয়ে যাই। না চাইলেও আপনাকে সাহায্য করি। আপনাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে আশ্রয় দেওয়ার পর আমি আরো বেশি করে আপনার মায়ে আটকে গেলাম। তারপর যখন আপনার স্বামীর ব্যাপারে জানলাম, তখন আমার মনে হয়েছিল তাকে শেষ করে দিই। আপনি যখন বলেছিলেন ইমানুয়েল পল আপনার স্বামীর মতন দেখতে, তখন আমি তাকে মেরে ফেলতে পর্যন্ত গিয়েছিলাম। তবে সেটা আর হয়ে ওঠে না। তবে পরে যখন ইমানুয়েল পল আপনাকে জেলে বন্দি করে অত্যাচার করেছিল, তখন আমি তাকে সত্যি মেরে ফেলার চেষ্টা করি, কিন্তু অল্পের জন্য সে বেঁচে যায়। মিষ্টি এসব শুনে নিশ্চুপ দাঁড়িয়ে থাকে। এর মধ্যে ইয়াসিন কাতর স্বরে বলে ওঠে, আপনি সেই কারণ যার জন্য আমার মনে হয়েছিল সব খারাপ কাজ বাদ দিয়ে আবার সঠিক পথে ফিরে আসতে, আপনাকে ভালোবেসে নতুন জীবন শুরু করতে। মিষ্টি এবার বিস্ফোরিত চোখে তাকিয়ে বলে, ইয়াসিন, ইয়াসিন কাতর কণ্ঠে বলে, আপনাকে ভালোবেসে নতুন জীবন শুরু করতে। জানি এটা সম্ভব নয়, তবে আমি একথা নির্দ্বিধায় বলতে পারি, আমি যদি এই পৃথিবীতে কাউকে নিঃস্বার্থভাবে ভালোবেসে থাকি, যে এই পৃথিবীকে আমি চরম ঘৃণা করি, সেখানে যদি আমার ভালো লাগার শুধুমাত্র একটা বিষয় থাকে, সেটা শুধু আপনিই মিষ্টি, শুধু আপনি। মিষ্টি ও ইয়াসিন দুজনে একসাথে কাঁদতে থাকে। ইয়াসিন বলতে থাকে, আমি ভীষণ পাপিষ্ঠ, তাই না মিষ্টি? আমার সাথে থাকতে আপনার নিশ্চয়ই ভীষণ ঘৃণা হচ্ছে। আপনি চুপ করুন প্লিজ। আমি আপনার এই পরিচয় মেনে নিতে পারছি না। আপনি আমার কাছে শুধুই ইয়াসিন, সেই ইয়াসিন যাকে আমি বন্ধু ভেবেছি। যাক, এটা জেনে ভালো লাগলো যে আপনি আমায় অন্তত বন্ধু ভাবছেন। জানেন, এলিস মেয়েটা আমায় ভীষণ ভালোবাসত, নিঃস্বার্থভাবে ভালোবাসত। তবু ওকে মারতে আমার হাত কাঁপেনি, অথচ আপনার গায়ে একটা আঁচড় দিতেও আমার হাত কাঁপবে। মিষ্টি জিজ্ঞাসা করে, তাহলে কি আমার ব্যাগে বোমা রাখা, জাহাজের মধ্যে আমায় গুলি করা, এইসবের সাথে আপনি জড়িত ছিলেন না? না, আমি এমন কিছু ভাবতে পারি না। তবে আপনি মেট্রো স্টেশনে ধরা পড়ার পর যে আপনাকে বাঁচিয়েছিল, সে আমিই ছিলাম। মিষ্টি অবাক স্বরে বলে, তাহলে এইসবের পেছনে কে ছিল? জানি না, তবে আপনাদের অনেক শত্রু থাকতে পারে। এরই মধ্যে হঠাৎ করে চারিদিকে পুলিশের গাড়ি সাইরেন বেজে উঠছে। মিষ্টি হতবাক স্বরে বলে, পুলিশ এলো কোথা থেকে? হয়তোবা আমার খবর পেয়ে এখানে এসেছে। বলে সে হাতে বন্দুক তুলে নেয়। মিষ্টি ইয়াসিনকে অনুরোধ করে বলে, আপনি প্লিজ পুলিশের কাছে আত্মসমর্পণ করুন। আমি জানি আপনার মধ্যে একটা ভালো মানুষ আছে। আপনি আপনি ভালো হতে পারবেন। ইয়াসিন একটা বাঁকা হাসি দিয়ে বলে, আমার এই ভালো রূপ শুধু আপনার জন্য মিষ্টি, বাকি পৃথিবীকে আমি শুধু ঘৃণাই করি, তাই আত্মসমর্পণ আমি করব না। মিষ্টি কাতর স্বরে বলে, আমি আমার বন্ধুকে মরতে দেখতে পারবো না।
ইয়াসিনের বুক হঠাৎ কেঁপে ওঠে, তবুও সে বলে, যে ইয়াসিনকে তুমি বন্ধু ভেবেছো সে অনেক আগেই মারা গেছে। যেদিন সে তার মা আর বোনকে ধর্ষিত হতে দেখেছিল সেদিন সে নিজের হাতে তার বাবাকে হত্যা করেছিল। এখন যাকে দেখছো সে সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ। বলেই ইয়াসিন বেরিয়ে যেতে নেয়। যাওয়ার আগে বলে, আর হয়তো কখনো বলার সুযোগ পাবো না, তাই শেষবারের জন্য বলছি, এই পৃথিবীতে একমাত্র আপনি সেই ব্যক্তি যাকে আমি শেষ পর্যন্ত ভালোবেসে যেতে পেরেছি। বলেই ইয়াসিন বেরিয়ে যায়। মিষ্টি তার পেছনে যেতে চায়, কিন্তু ইয়াসিন বাড়ি থেকে দরজাটা বন্ধ করে দেয়। ইয়াসিন বাইরে আসতে পুলিশ তার সাথে বন্দুকযুদ্ধ শুরু করে। একসময় একটা গুলি এসে লাগে ইয়াসিনের বুকে। এর মধ্যে রাফসানও সেখানে চলে আসলে ইয়াসিন ইশারা করে সেই ঘরটা দেখিয়ে দেয় যেখানে মিষ্টি আছে। রাফসান গেট খোলা মাত্রই মিষ্টিকে দেখে খুশি হয়, মিষ্টিও রাফসানকে দেখে খুশি হয়, কিন্তু তারপরে একের পর এক গুলি এসে ঝাঁঝরা করে দেয় ইয়াসিনের বুক। মিষ্টি গুলির শব্দ শুনে দৌড়ে চলে যায় ইয়াসিনের কাছে। ইয়াসিন একদম ভূমধ্য সাগরে তীর ঘেঁষে দাঁড়ায়। সে পড়ে যেতেই নিবে, এমন সময় মিষ্টি তার হাত ধরে নেয়। ইয়াসিন শেষবারের মতো একটা হাসি দেয়। মিষ্টির হাত আলগা হয়ে যায়। অতঃপর ইয়াসিন পড়ে যায় ভূমধ্য সাগরের জলে। সাথে সাথে শেষ হয়ে যায় তার অধ্যায়। মিষ্টি হতবাক নয়নে তার বন্ধুকে বিদায় নিতে দেখে। মিষ্টি বসে আছে রাফসানের বাড়ির একটা বিশাল সোফায়, তার মুখে কোনো কথা নেই। কিছু সময় পর রাফসান এসে মিষ্টির পাশে বসলো। অতঃপর মিষ্টির মাথায় হাত রেখে বলল, চিন্তা করো না, আমি আছি, সবকিছু ঠিক হয়ে যাবে। মিষ্টি রাফসানের দিকে হতাশ দৃষ্টিতে তাকালো। ইয়াসিনের মৃত্যুর পর 1 মাস অতিবাহিত হয়েছে। মিষ্টি এখনো স্বাভাবিক হতে পারছে না। এরই মধ্যে রাফসান মিষ্টিকে বলল, আমার মনে হয় তোমার এখন যা মানসিক অবস্থা তাতে তোমার আর এখানে না থাকাই ভালো। তার চেয়ে ভালো হবে তুমি বাংলাদেশে ফিরে যাও। আমি তোমার বাংলাদেশে ফেরার ব্যবস্থা করে দিচ্ছি। মিষ্টি হতাশ স্বরে বলে, আমি একাই যাব? আপনি যাবেন না আমার সাথে? না, আমার পক্ষে মিশন ছেড়ে বাংলাদেশে যাওয়া সম্ভব না। তুমি তো জানোই আমি যখন এই মিশনের কাছে যুক্ত হয়ে ফ্রান্সে এসেছিলাম তখন সব পিছুটান ফেলেই এসেছিলাম। তাই আর এখন আমার পক্ষে ওখানে যাওয়া সম্ভব নয়। যতদিন না এই মিশন শেষ হচ্ছে ততদিন আমার পক্ষে দেশে ফেরা অসম্ভব। কিন্তু এই মিশন কি আদৌ শেষ হবে কখনো? ইয়াসিনের মৃত্যুর পর থেকে এই সন্ত্রাসী সংগঠনের আর কোনো সদস্যের কোনো খোঁজ পাওয়া যায়নি। কেউ নিশ্চিত না যে পাওয়া যাবে কি না। আর তবে তাদের কার্যক্রম তো থেমে নেই। নিশ্চয়ই তারা কোনো না কোনো পরিকল্পনা করছে। রাফসান বলে, সেটাই তো, আর তাদের ধরতেই আমাদের এই মিশন চালিয়ে যেতে হবে। যদি ইয়াসিনকে জীবিত উদ্ধার করা যেত তাহলে হয়তো আমরা অনেক তথ্য পেতাম ওর কাছ থেকে, কিন্তু মিষ্টি হঠাৎ বলে ওঠে, আচ্ছা, ইয়াসিনের মার্সেইয়ের মধ্যে যে আন্ডারগ্রাউন্ডের শহরের কথা বলেছিল তার সন্ধান কি পেয়েছেন আপনারা? না, আমরা অনেক খুঁজেছি কিন্তু পাইনি। শহরে কোথাও এমন আন্ডারগ্রাউন্ড শহরের চিহ্ন নেই। জানি না ভূমধ্য সাগরের তীরে অবস্থিত এই শহরের কোথায় ওই সমস্ত সন্ত্রাসীরা আন্ডারগ্রাউন্ড শহর নির্মাণ করলো, আর এর নেপথ্যেই বা আছে কে? ভূমধ্য সাগরের কথা মনে আসতে মিষ্টির মাথায় কিছু প্রশ্ন এলো। সে ভাবুক কণ্ঠে বলল, আচ্ছা, কোনোভাবে কি এই শহর ভূমধ্য সাগরের নিচে অবস্থিত হতে পারে না? মিষ্টির কথা শুনে রাফসানও সংকোচে পড়ল। তার মাথায় তো এটা আসেনি। রাফসান বলল, তুমি একদম ঠিক বলেছ মিষ্টি, আমাদের একটু খুঁজে দেখা উচিত ভূমধ্য সাগরের আশেপাশে। তবে তোমাকে আমি এই পরিবেশে রাখতে চাই না, তুমি বাংলাদেশে ফিরে যাও। মিষ্টি বলল, আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না। এই মিশনে শুধু আপনি একাই যুক্ত না, আমিও যুক্ত। তাই এই মিশন সম্পন্ন করার তাগিদা আমারও আছে, আর আমিও তাই এখানেই থাকবো। তুমি কিন্তু এবার জেদ দেখাচ্ছ। বেশ, প্রয়োজনে আরও জেদ দেখাবো, তবে আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না। রাফসান একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, বুঝলাম, তোমার জেদের কাছে আমায় হার মানতে হবে। যাই হোক, তুমি বলো তোমার পরবর্তী পরিকল্পনা কি? আমি এখন একটু আমিনাদের বাড়িতে যেতে চাই। আমিনা আর ফাতিমা আন্টির সাথে দেখা করতে চাই। ঠিক আছে, চলো, আমি তোমাকে ওখানে পৌঁছে দিচ্ছি। তারপর আমাকে আবার একটা জরুরি কাজে যেতে হবে। আচ্ছা। এই বলে রাফসান মিষ্টিকে নিয়ে বেরিয়ে পড়ে। মিষ্টিকে যথাস্থানে পৌঁছে দিয়ে রাফসান আবারও কিছু জরুরি কাজের জন্য রওনা দিতে যাচ্ছিল। এমন সময় হঠাৎ করে আবার পিছনে ফিরে বলে, সাবধানে থেকো মিষ্টি, আমার কেন জানি তোমাকে ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে একবার যদি তোমায় ছেড়ে যাই তাহলে হয়তো তোমায় হারিয়ে ফেলবো। মিষ্টি কিছুটা রাগ দেখিয়ে বলে, এসব কেমন কথা বলছেন আপনি? এমন কথা মুখেও আনবেন না। অনেক কষ্ট করে, অনেক অপেক্ষার পর আমি আপনার খোঁজ পেয়েছি। আপনাকে আর আমি হারিয়ে যেতে দেব না। রাফসান বলে, আমি যদি আবারও হারিয়ে যাই তাহলে আবার আমাকে খুঁজে বের
করবে তো? রাফসানের কথায় মিষ্টি মাথা নাড়িয়ে বলে, করব। প্রয়োজনে ভূমধ্যসাগর তন্ন তন্ন করে দেব, তবুও আপনাকে খুঁজে বের করবো আমি। আপনার পিছু ছাড়বো না আমি কখনোই। রাফসান মিষ্টিকে শক্ত করে জড়িয়ে ধরে। রাফসানের এত নিকটে এসে মিষ্টিও যেন তার আলিঙ্গনে হারিয়ে যায়। তার মাঝেও হঠাৎ করে রাফসানকে হারানোর ভয় জেঁকে বসে। তাই তো সে বলে, আমার কথা দিন, আপনি আবার আমার কাছে ফিরে আসবেন একদম সুস্থভাবে। রাফসান কথা দেয়, যদি আল্লাহ চান আমি সব বিপদ কাটিয়ে আবার তোমার সামনে এসে উপস্থিত হব। বলেই রাফসান দ্রুত রওনা দেয়। যাওয়ার আগে আবারও মিষ্টির দিকে তাকায়। মিষ্টি বলে, সাবধানে যাবেন। আচ্ছা। রাফসানের যাওয়ার দিকে তাকিয়ে থাকে মিষ্টি। কেন জানি তার মন কেমন একটা বিপদের আশঙ্কা করছিল। মিষ্টি আল্লাহর কাছে প্রার্থনা করে বলে, আল্লাহ, তুমি আমাদেরকে সকল আগত বিপদ থেকে রক্ষা করো। ফাতেমা বিবি ছেলের শোকে পাগল প্রায় হয়ে গেছেন। আমিনাও ভাইকে হারিয়ে শোকাচ্ছন্ন। মিষ্টি ফাতেমা বিবির পাশে বসে বলে, আপনি আল্লাহর কাছে ইয়াসিনের জন্য দোয়া করুন আন্টি। ও জীবনে অনেক খারাপ কাজ করেছে, কিন্তু ওর অতীত, ওর ওই ভয়ঙ্কর অতীতের জন্য যেন ওর পাপ একটু হলেও লাঘব হয়। ফাতেমা বিবি ক্রন্দনরত স্বরে বলেন, আমার ছেলেটা এমন ছিল না জানো মিষ্টি, ও অনেক ভালো ভদ্র ছেলে ছিল, কিন্তু অল্প বয়সে এত সব কিছু সহ্য করতে হয়েছে যে আসলে দোষটা আমারই। আমি মায়ের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারিনি, কিন্তু আমি বা কি করব? আমি তো স্বেচ্ছায় পতিতাবৃত্তিতে নাম দেইনি। আমাকে ওই মিস্টার লুই এক প্রকার বাধ্য করে। আমিনা বলে ওঠে, এসব কথা বাদ দাও না আম্মু। এসব বলে কি আর কোনো লাভ আছে? যা হবার তো হয়েই গেছে। এখন আমাদের সবটা ভুলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সবটা ভুলে যাওয়া কি এতই সহজ? আমি যে এক দণ্ডও ঘুমাতে পারি না। ঘুমালেই আমার ছেলের চেহারাটা সামনে ভেসে ওঠে। ওর চেহারাটা মনে পড়লেই আমার বুক ফেটে কান্না আসে। বলেই ফাতেমা বিবি কাঁদতে থাকেন। মিষ্টি আমিনাকে বলে, আচ্ছা আমিনা, তুমি তো এই গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করেছো। তুমি কি এই সন্ত্রাসীদের ব্যাপারে অতিরিক্ত কোনো তথ্য জানো? আমি জানি, সবই তো আমি রাফসানকে বলেছি। এর বাইরে আমার আর কিছু জানা নেই। তবে আমি যতদূর বুঝতে পারছি এই সংগঠনের লোকেরা থেমে নেই। ওরা নিশ্চয়ই আরো নতুন নতুন টার্গেট খুঁজছে। নতুন নতুন যুবকের ব্রেন ওয়াশ করে ওদেরও এই সংগঠনের সাথে যুক্ত করতে চাইছে। এভাবে চলতে থাকলে ওরা সত্যি একসময় এই পৃথিবীকে ধ্বংস করে দেবে। এটা আমাদের আটকাতেই হবে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? মিষ্টি আর কিছু বলবে তার আগে হঠাৎ তার মাথা ঘুরে যায় আর সে সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। আমিনা ও ফাতেমা বিবি তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। মিষ্টির জ্ঞান ফিরতে সে দেখতে পায় একজন ডাক্তার এসে তার চিকিৎসা করছে। আমিনা ও ফাতেমা বিবি উৎকণ্ঠার সাথে তার শিওরে দাঁড়িয়ে। মিষ্টিকে চোখ খুলতে দেখেই আমিনা বলে ওঠে, তোমার কি হয়েছে আপু? তুমি ঠিক আছো তো? ডাক্তার বলে ওঠেন, চিন্তার কোনো কারণ নেই, একটা ভালো খবর আছে, উনি প্রেগনেন্ট। ডাক্তারের কথা শুনে সবাই অবাক হয়, সাথে খুশিও। মিষ্টি নিজের পেটে হাত দিয়ে বলে, আমার আর রাফসানের সন্তান। মিষ্টি তার সন্তানের আগমনের কথা শুনে একই সাথে অবাক ও খুশি হয়ে যায়। তার মনে পড়ে যায় রাফসানের সাথে কাটানো কিছু সুন্দর মুহূর্ত। গত 1 মাসে তারা অনেক কাছে চলে এসেছে। তাদের এই প্রেমেরই ফসল তাদের এই সন্তান। তাই তো মিষ্টি নিজের পেটে হাত দিয়ে বলে, আমার আর রাফসানের সন্তান। মিষ্টির কথা শুনে আমিনা ও ফাতেমা বিবি এত কষ্টের মাঝেও আনন্দ প্রকাশ করে। ফাতেমা বিবি বলেন, তোমার সন্তান সম্ভবা হবার কথা শুনে আমার ভীষণ ভালো লাগলো। নিজের সন্তানকে তো আমি হারিয়ে ফেলেছি, তবে আল্লাহর কাছে দোয়া করব তোমার সন্তান যেন সুস্থভাবে এই পৃথিবীতে আসে এবং একটা সুন্দর জীবন পায়। তাহলেই তোমার বাকিটা জীবন ভালোভাবে যাবে। আমিনাও বলে। মিষ্টি খুশি প্রকাশ করে বলে, ঠিক বলেছো তুমি আমিনা, আমার রাফসানকেও এই খুশির খবরটা দেওয়া উচিত। বলেই মিষ্টি নিজের ফোন বের করে রাফসানকে কল দিতে থাকে। কিন্তু ফোনটা বারবার রিং হবার পরেও রাফসান ফোনটা রিসিভ করে না। মিষ্টি কিছুটা চিন্তিত হয়ে বলে, উনি ফোন রিসিভ করছেন না কেন? মিষ্টির এহনো ভাবনার মাঝে হঠাৎ করে আমিনা বলে ওঠে, মনে হয় কোনো জরুরি কাজে আছেন। আমি তো নিজেও একজন গোয়েন্দা, তাই আর এও মিশনে যুক্ত, তাই ওনার ব্যস্ততাটা বুঝতে পারছি। মিষ্টির তবু কেন জানি ভীষণ চিন্তা হচ্ছিল। তাই সে আবারও ফোন দিল রাফসানের নাম্বারে। অতঃপর ফোনটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। রিং বন্ধ হয়ে গেছে, কিন্তু রাফসান ফোন ধরেনি। এক অজানা আশঙ্কা মনের মধ্যে খোঁচা দিতে লাগলো। সে কি ব্যস্ত নাকি অন্য কোনো বিপদে পড়েছে? মিষ্টি নিজেকে আশ্বস্ত করতে চাইল, কিন্তু পারল না। ফাতেমা বিবি মিষ্টির মুখের চিন্তিত অভিব্যক্তি দেখে বললেন, মা,
দুশ্চিন্তা করিও না। পুরুষ মানুষ যখন কাজ নিয়ে ব্যস্ত থাকে তখন এসব খেয়ালই থাকে না। একটু পর আবার চেষ্টা করো। মিষ্টি হালকা হাসলো, তবে মন থেকে অস্থিরতা কাটলো না। আমিনা পাশে বসে বলল, তবে একটা ব্যাপার মাথায় রাখা দরকার, মিস্টার রাফসানের বর্তমান অবস্থা নিয়ে আমরা বেশি কিছু জানি না। গোয়েন্দাগিরির কাজ সহজ না। সে হয়তো এমন জায়গায় আছে যেখানে ফোন ধরা সম্ভব নয়। মিষ্টি দীর্ঘশ্বাস ফেললো। আমিনার কথায় যুক্তি আছে, কিন্তু তবু একটা অস্বস্তি তাকে গ্রাস করে ফেললো। সে জানে রাফসান এখন কোথায়, কি করছে, এসব কিছু জানা তার পক্ষে সম্ভব না। তবু সে আবারও ফোন দিল। এবারও রাফসান ফোন ধরলো না, বরং কয়েক সেকেন্ড পরে একটা মেসেজ এলো। আমি ব্যস্ত আছি, পরে কথা হবে। মিষ্টি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। কিসের এত ব্যস্ততা? মিষ্টির আশঙ্কা যেন বাড়তে লাগলো। মিষ্টির চোখে পানি এসে গেল, কিন্তু সে নিজেকে সামলে নিল। ফাতেমা বিবি আর আমিনা বিষয়টা বুঝতে পারছিলেন। ফাতেমা বিবি বলেন, কিছু কিছু সুখবর সময় নিয়ে বলতে হয় মা, ঠিক সময়ে বলবে। এখন নিজের শরীরের খেয়াল রাখো। মিষ্টি মাথা নাড়ল, কিন্তু তার মনে হচ্ছিল কিছু একটা ঠিকঠাক নেই। রাফসান ভূমধ্য সাগরের তীরে সন্ত্রাসীদের ধরতে এক ভীষণ জরুরি অভিযানে যুক্ত হয়েছে। মূলত সন্দেহ করা হচ্ছে যে ভূমধ্য সাগরের নিচে সন্ত্রাসীরা কোনো গোপন আস্তানা গড়ে তুলেছে। সেই আস্তানার সন্ধান পেতেই এই অভিযানটা চালু করা হয়েছে। রাফসানের দলের এক লোক এসে রাফসানকে বলল, অনেকক্ষণ তো খুঁজলাম, তবু তো কোনো প্রমাণ খুঁজে পেলাম না। রাফসান রুক্ষ কণ্ঠে বলল, এত সহজে হাঁপিয়ে উঠলে চলবে না। আমাদের কোনো না কোনো প্রমাণ খুঁজে বের করতেই হবে। এটা গোটা মানব সভ্যতাকে রক্ষা করার লড়াই। এই লড়াইয়ে আমাদের জিততেই হবে। সবাই আবারও খোঁজাখুঁজিতে ব্যস্ত হয়ে যায়। হঠাৎ করে একজন পুলিশ কর্মকর্তা বলে ওঠেন, এদিকে আসুন সবাই, এদিকে টানেলের মতো কিছু একটা দেখতে পাচ্ছি। কথাটা শুনে রাফসান সহ সবাই সেদিকে ছুটে যায়। গিয়ে দেখতে পায় সেখানে একটা টানেল জাতীয় কিছু আছে। এই টানেলটা একদম ভূমধ্য সাগরের কোল ঘেঁষে, অথচ মাটির কয়েক ফুট নিচে তৈরি। মাটি খুঁড়ে এই টানেলটা খুঁজে পাওয়া গেছে। একজন জানতে চায়, এখন আমরা কি করব? এই টানেলের ভেতরে যাব? রাফসান বলে, এভাবে যাওয়া ঠিক হবে না, কারণ আমরা জানি না এর ভেতরে ঠিক কি থাকতে পারে। আমাদের আগে কিছু বিশেষজ্ঞের সাথে কথা বলতে হবে। ফ্রান্স সরকারের থেকে অনুমতি নিতে হবে। বাকি সবাই সম্মতি দিয়ে মাথা নাড়ায়। অতঃপর রাফসান বলে, আমি একটু আশপাশটা ভালো করে খুঁজে দেখছি। যদি আরও কোনো কিছু প্রমাণ খুঁজে পাই তাহলে ভালো হবে। বলেই রাফসান তার কিছু টিমমেট নিয়ে ভূমধ্য সাগরের তীরে এসে উপস্থিত হয়। এমন সময় তার মিষ্টির কথা মনে পড়ে। মিষ্টি বারবার তাকে ফোন দিচ্ছিল, তখন ব্যস্ততার জন্য মিষ্টিকে ফোন দেওয়া হয়নি। তাই এখন একটু সুযোগ পেতেই রাফসান আর দেরি না করে মিষ্টির নাম্বারে ফোন করে। এদিকে মিষ্টি যে রাফসানের চিন্তায় মশগুল ছিল, তাকে নিজেদের সন্তানের আগমনের খবর দিতে উদ্গ্রীব ছিল। সে যখন দেখলো রাফসান কল করেছে, তখন তার দুশ্চিন্তা কমলো। ভীষণ খুশি মন নিয়ে মিষ্টি ফোনটা রিসিভ করে। রাফসান ফোনটা রিসিভ করেই বলে, হ্যালো মিষ্টি, তখন ফোন দিয়েছিলে কিন্তু আমি ব্যস্ততার জন্য রিসিভ করতে পারিনি। পরে মেসেজ দিয়েছিলাম। যাই হোক, এখন বলো কেন বারবার ফোন করেছিলে? কোনো জরুরি কথা কি জানতে চাও? মিষ্টি প্রফুল্ল চিত্তে বলে, আপনাকে ভীষণ একটা খুশির সংবাদ দিতে চাই, যা শোনার পর আপনি চমকে উঠবেন। আপনার জীবনের সেরা খুশির খবর হতে চলেছে এটা। মিষ্টির কথায় রাফসান কিছুটা আগ্রহ নিয়ে বলে, কোনো জরুরি কথা কি জানাতে চাও? কি এমন খুশির খবর যা শুনে আমি এতটা খুশি হব? মিষ্টি সহসে বলে, আপনি মিষ্টি নিজের পুরো কথা শেষই করতে পারে না। এমন সময় হঠাৎ একটা তীব্র বিস্ফোরণের শব্দ শুনতে পায়। অতঃপর ফোনটাও কেটে যায়। মিষ্টির রুহ যেন কেঁপে ওঠে। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, হ্যালো রাফসান, আপনি শুনতে পাচ্ছেন আমায়? কিসের শব্দ হলো? আপনি ঠিক আছেন? কিন্তু বিপরীত দিক থেকে কোনো উত্তর আসে না। মিষ্টির গলা ভয়ে শুকিয়ে যায়। সে ক্রন্দনরত স্বরে বলে, কি হয়েছে মিস্টার রাফসানের? কিসের শব্দ শুনলাম আমি? আর কলটাই বা কেন কেটে গেল? ওনার আবার কোনো বিপদ হলো না তো? সকালে রাফসানের বলা কথাগুলো মিষ্টির ভয় আরো বাড়িয়ে দেয়। এরই মধ্যে আমিনা বলে, তুমি চিন্তা করো না মিষ্টি আপু, হয়তো এমনি কোনো শব্দ হবে। না, শব্দটা বিকট ছিল। এমনি এমনি এমন শব্দ হবার কথা নয়। মনে হলো যেন কোনো বিস্ফোরণ। এমন সময় আমিনাদের এক প্রতিবেশী তাদের বাড়িতে ছুটে এসে বলে, আমিনা, ফাতিমা খালা, খবর শুনেছেন? আমিনা বলে, কি খবর? মার্সেই পোর্টে ভূমধ্যসাগরের তীরে নাকি ভয়াবহ বোমা বিস্ফোরণ ঘটেছে। যতদূর শোনা যাচ্ছে এখনো অবধি শতাধিক মানুষ মারা গেছে, আরও হাজার হাজার মানুষ আহত। পুরো 1 কিলোমিটার জায়গা জুড়ে বোমাটা প্রভাব বিস্তার করেছে।
ভীষণ ক্ষমতা সম্পন্ন বোমা ছিল। কথাটা শোনা মাত্রই মিষ্টি নিজের পেটে হাত দিয়ে বসে পড়ে। তার সামনে ভেসে ওঠে রাফসানের চেহারা। মিষ্টি চিৎকার করে বলে ওঠে, রাফসান, আপনার কিছু হতে পারে না রাফসান। মিষ্টি ভীষণ অস্থির হয়ে গেছিল রাফসানের বিপদের কথা ভেবে। আমিনা ও ফাতেমা বিবি মিলে তাকে সামলানোর বৃথা চেষ্টা করতে থাকে। এরই মধ্যে পুরো এলাকা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 21 শতাব্দীর মধ্যে মার্সেই শহরে তো বটেই, ফ্রান্সে এমনকি ইউরোপেও এটা সব থেকে বড় ট্র্যাজেডি ছিল। অনেকেই নিজেদের আত্মীয় স্বজনকে নিয়ে দুশ্চিন্তা করেছে। ধারণা করা হচ্ছিল এই বিস্ফোরণের ফলে হাজার হাজার মানুষ মারা যেতে পারে। এসব কথা কানে আসতে যেন মিষ্টি সব আশা ছেড়ে দিতে থাকে। তার বারবার রাফসানের বলা শেষ কথাগুলো মনে পড়তে থাকে। মিষ্টি ছটফট করতে থাকে। মিষ্টির এই অবস্থা দেখে আমিনা দ্রুতই তাকে নিয়ে হাসপাতালে যেতে চায়, কিন্তু মিষ্টি জেদ করছিল সে ভূমধ্যসাগরের তীরে যাবে। এই জন্য সে সব বাধা অতিক্রম করে ছুট লাগায়। ছুটতে ছুটতে মার্সেই বন্দরের কাছাকাছি যেতেই মিষ্টি যেন এক নারকীয় দৃশ্যের সাক্ষী হয়। চারিদিকে বিস্ফোরণের চিহ্ন ছড়িয়ে আছে, মানুষের আহাজারি শব্দ শোনা যাচ্ছে, কত মানুষের লাশ ছড়িয়ে ছিটিয়ে আছে চারিদিকে। এলাকাটা পুরো পুলিশ বাহিনী সহ উদ্ধারকর্মীরা ঘিরে রেখেছে। মিষ্টিকে ছুটে আসতে দেখে একজন পুলিশ তাকে ঘিরে ধরে বলে, কোথায় যাচ্ছেন আপনি? এই জায়গাটায় সাধারণ মানুষের প্রবেশ নিষেধ করা হয়েছে, আপনি ফিরে যান। মিষ্টি করুণ কণ্ঠে বলে, দয়া করে যেতে দিন আমায়। আমার স্বামী ও এই বিস্ফোরণের ফলে হারিয়ে গেছে। ওর সাথে যখন আমি কথা বলেছিলাম তখনই আমি এই বিস্ফোরণ শুনতে পাই। তারপর থেকে ওর সাথে যোগাযোগ করতে পারছি না। ওই বন্দরের কাছেই ছিল। দেখুন, আমি আপনার পরিস্থিতিটা বুঝতে পারছি, কিন্তু এখানে আপনার স্বামীসহ আরও হাজার হাজার মানুষ হারিয়ে গেছে, অনেকে আহত হয়েছে, অনেকে বা সকলের স্বজনে আপনার মতো ব্যবহার করছে। আমি এটাও জানি বিপদে পড়লে মানুষের মাথা কাজ করে না, কিন্তু আপনারা আমাদেরকে আমাদের কাজটা সঠিকভাবে করতে দিন। এই স্থানে এখন সাধারণ মানুষকে প্রবেশ করা যাবে না। এখানে আরও কোনো বিস্ফোরক দ্রব্য থাকতে পারে, তাই জনসাধারণের নিরাপত্তার জন্যই এই ব্যবস্থা নেওয়া। তাছাড়া এত এত ধ্বংসস্তূপের মধ্য থেকে আপনি কাউকে খুঁজেও পাবেন না। তাই আমি অনুরোধ করছি আপনি একটু ধৈর্য ধরুন। ধৈর্য ধরে দেখুন, হয়তো আপনার স্বামীকে খুঁজে পাওয়া যাবে। আপনি আপনার নাম আর আপনার স্বামীর নাম আর আপনার স্বামীর কোনো ছবি থাকলে থানায় গিয়ে ডায়েরি করে রাখুন। এখান থেকে আমরা আপনার স্বামীর কোনো খোঁজ পেলেই আমরা আপনাকে জানাবো। মিষ্টি অসহায় কণ্ঠে বলে, আপনারা বুঝতে কেন পারছেন না? আমার স্বামীর সাথে আমার ভীষণ জরুরি কথা আছে। আমি আমি মা হতে চলেছি। এই সুখবরটা এখনো অবধি ওকে জানাতে পারিনি আমি। প্লিজ আমায় যেতে দিন, এই সুখবরটা ওকে দিতে দিন। এমন সময় আমিনা সেখানে ছুটে আসে। আমিনা এসে মিষ্টিকে ধরে বলে, আপু, তুমি নিজেকে সামলাও, ওনাদেরকে ওনাদের কাজটা করতে দাও। ওনারা তো বলেছেন যে মিস্টার রাফসানের ছবি, নাম সহ সব লিখিয়ে রাখতে। তুমি তাই করো। এখন এরকম পাগলামি করে কোনো লাভ নেই। এরই মধ্যে হঠাৎ করে মিষ্টির মাথাটা চক্কর দিয়ে ওঠে। সে সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। আমিনা মিষ্টির এই অবস্থা দেখে কেঁদে ফেলে এবং তাকে সামলানোর চেষ্টা করে। এক সপ্তাহ পর মিষ্টি এখন মার্সের একটি হাসপাতালে ভর্তি। সেদিনের ঘটনার পর তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি হয়, তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। এখন অবশ্য সে অনেকটাই সুস্থ। আমিনা মিষ্টির কাছে এসে বসে। মিষ্টি আমিনাকে জিজ্ঞাসা করে, রাফসানের কোনো খোঁজ পাওয়া গেছে? আমিনা একটা দীর্ঘশ্বাস ফেলে দুদিকে মাথা নাড়ায়। মিষ্টির চোখ দিয়ে দু ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। সে নিজের পেটে হাত রেখে বলে, তাহলে আমি কি রাফসানকে আমাদের সন্তানের ব্যাপারে জানাতে পারবো না? ও কি আর ফিরবে না আমার কাছে? আমার সন্তান কি তার বাবার ভালোবাসা পাবে না? আমিনা বলে, তুমি এইভাবে আশাহত হইও না মিষ্টি আপু, দেখবে কোনো না কোনো উপায় নিশ্চয়ই বের হবে। মিষ্টি নিজের চোখের জল মুছে বলে, আর কি উপায় বের হবে? এতদিন হয়ে গেল অথচ ওনার কোনো খোঁজ পাওয়া গেল না। উনি কোথায় আছে, কি অবস্থায় আছে, কিচ্ছু জানি না আমি। এভাবে কি জীবন চলতে পারে? উনি কি আর আমার কাছে ফিরবেন না? অবশ্যই ফিরবে, তুমি আল্লাহর ওপর ভরসা রাখো। এমন সময় একজন অজ্ঞাত ব্যক্তি মিষ্টির কেবিনে প্রবেশ করেন। তার মুখ মাস্ক দিয়ে ঢাকা থাকায় তাকে চেনা যাচ্ছিল না। মিষ্টি তাকে দেখেই বলে ওঠে, কে আপনি? লোকটি মুখ থেকে মাস্ক সরায়, আর তাতেই মিষ্টি অবাক হয়ে বলে, ড্যাড তুমি? মোর্শেদ চৌধুরী অশ্রুসিক্ত চোখে নিজের মেয়েকে দেখছেন। আজ দীর্ঘ কয়েক মাস পর তিনি নিজের মেয়েকে দেখতে পেলেন। মিষ্টি বিছানা থেকে উঠে দাঁড়িয়ে নিজের বাবাকে জড়িয়ে ধরল, অতঃপর কান্না করতে করতে বলল, এসব কি হয়ে গেল ড্যাড? এইসব তো হবার কথা ছিল না। মিস্টার আফসান আমায় ছেড়ে কোথায় চলে গেলেন? কেন এভাবে হারিয়ে গেলেন আমার জীবন থেকে? মোর্শেদ চৌধুরী বললেন, সবই নিয়তির খেলা রে মা, কি করব বলো।
রাফসানকে আমার কাছে ফিরতেই হবে। মোর্শেদ চৌধুরী মিষ্টির মাথায় হাত বুলিয়ে বলেন, আমি তোমার মানসিক অবস্থা বুঝতে পারছি। আসলে এই মিশনটা এতই গুরুত্বপূর্ণ আর ঝুঁকিপূর্ণ যে জানি না রাফসান কোথায় আছে আর কি অবস্থায় আছে। এই মারাত্মক বিস্ফোরণের পর আদৌ কি সে বেঁচে আছে? ড্যাড, এমন কথা বলো না প্লিজ। আমি এভাবে বলতে চাইনি রে, কিন্তু তুমি ভেবে দেখো, এখন অবধি রাফসানের টিমের যারা ছিল এমন 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে ভীষণ বাজে অবস্থায়। আরও কতজন অজ্ঞাত লাশ বিভিন্ন মর্গে পড়ে আছে যাদের শনাক্ত করা যাচ্ছে না। হয়তোবা রাফসানও তাদের মাঝেই। চুপ করো ড্যাড, রাফসানের কিচ্ছু হয়নি। ও এইভাবে আমি ছেড়ে যেতে পারে না। এমন পাগলামি করো না মিষ্টি। আমি আজ তোমায় আবার বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। আমি শুনেছি তুমি মা হতে চলেছো। এই পরিস্থিতিতে আমি কিছুতেই তোমায় এখানে রাখতে পারবো না। রাফসানকে তো আমি রক্ষা করতে পারিনি, কিন্তু তোমার বা তোমার সন্তানের কোনো ক্ষতি আমি হতে দেব না। তোমায় আর এক মুহূর্ত এখানে থাকতে হবে না। মিষ্টি বলে, না, আমি এখান থেকে কোথাও যাবো না। যতক্ষণ আর রাফসানের কোনো খোঁজ পাওয়া যায় ততক্ষণ আমি এই মার্সেই শহরেই বাইরে এক পাও রাখবো না আমি। ছেলে মানুষই করে না মিষ্টি। তোমার মা তোমার জন্য ভীষণ চিন্তায় আছেন। তুমি এখানে এসেছো, এখান থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। আমি তার অবস্থা আর চোখে দেখতে পারছি না। তুমি ফিরে চলো। আমার যা বলার আমি বলে দিয়েছি। আমি এখান থেকে ততক্ষণ যাব না যতক্ষণ না রাফসানকে খুঁজে পাওয়া যাচ্ছে। আমি আমি রাফসানের মাকে কথা দিয়েছিলাম, ওকে নিয়েই আমি এখান থেকে ফিরবো। সেই কথা আমি রাখবই। তুমি তাহলে আমার সাথে ফিরবে না? না। মোর্শেদ চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বলে, বেশ, যা ভালো মনে করো। তোমার জেদের কাছে আমি হার মানলাম। আমি এখানে তাহলে তোমার থাকার জন্য একটা নিরাপদ ব্যবস্থা করছি। আর আমার চেনা জানা বিশেষ কিছু লোক গোয়েন্দা দায়িত্বে আছে, রাফসানকে খোঁজার জন্য দিয়ে যাচ্ছি। তুমি সাবধানে থেকো। মিষ্টি মাথা নাড়িয়ে বলে, মমকে বলে দিও আমি ভালো আছি। মোর্শেদ চৌধুরী চোখের জল ফেলে বিদায় নেন। মিষ্টি দাঁড়িয়ে আছে ভূমধ্য সাগরে তীর ঘেঁষে। তার চোখের কোণায় জমে আছে বিন্দু বিন্দু পানি। ভূমধ্য সাগরের বহমান জলরাশির দিকে তাকিয়ে মিষ্টি তার জীবনের হিসাব মিলাচ্ছিল। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে যেন ভূমধ্য সাগরের পানির সাথে মিশে যাচ্ছিল। হঠাৎ কারো স্পর্শে মিষ্টি পিছনে ফিরে তাকায়। কাঁদো কাঁদো নয়ন দুটো তার দুঃখে ভরাক্রান্ত। আমিনা মিষ্টিকে এভাবে কাঁদতে দেখে বলে, তোমাকে এইভাবে কাঁদতে দেখলে আমার একদম ভালো লাগে না আপু। তোমার জীবনটা এত কষ্টে ভরপুর কেন? তোমার জীবনে কি সত্যি কোনো সুখ আসবে না? মিষ্টি দীর্ঘ শ্বাস ফেলে বলে, দীর্ঘ 8টা মাস তো সুখের সন্ধানই করে চলেছি। রাফসানকে হারিয়ে ফেলার পর থেকে যেন সুখ নামক বস্তুটাও আমার জীবন থেকে একদম হারিয়ে গেছে। যতদিন না রাফসান ফিরে আসছে, সুখও হয়তো আমার জীবনে আর ফিরবে না। আমিনা মিষ্টিকে বলে, বাদ দাও এখন এসব কথা, বাড়িতে চলো। আম্মুর রান্না হয়ে গেছে, কিছু খেয়ে নেবে চলো। নিজের কথা না ভাবো, নিজের ভেতরে বেড়ে ওঠা প্রাণটার কথা তো ভাবো। আর তো বেশি সময় বাকি নেই এই দুনিয়াতে আসার। ইতিমধ্যে তোমার গর্ভাবস্থার 8.5 মাস চলছে। কিছুদিনের মধ্যে মা হতে চলেছ তুমি, সে খেয়াল আছে? মিষ্টি নিজের পেটে হাত বুলিয়ে বলে, আচ্ছা আমিনা, আমার সন্তান কি তার বাবার সান্নিধ্য পাবে না? বাবাকে ছাড়াই কি তার জীবন কাটবে? বাবার ভালোবাসা, বাবার স্নেহ পাওয়ার সৌভাগ্য কি তার নেই? আমিনার ভীষণ কান্না পায় মিষ্টির এসব কথা শুনে। তবুও সে বলে, তুমি এত চিন্তা করো না তো, ডাক্তার তোমায় চিন্তা করতে বারণ করেছে। তুমি এখন চলো আমার সাথে। বলেই এক প্রকার মিষ্টিকে জোরপূর্বক ধরে নিজের বাড়িতে নিয়ে এসে খেতে বসায়। ফাতেমা বিবি মিষ্টির থালায় ভাত দিতে দিতে বলেন, পেট ভরে খেয়ে নাও মা, খাওয়া দাওয়া নিয়ে কোনো অনিয়ম চলবে না। আর কিছুদিন বাদেই তোমার বাচ্চা প্রসব করতে হবে। এই সময় শরীরে অনেক শক্তির দরকার। মিষ্টি খাবারের থালার দিকে তাকিয়ে বলে, আমার মনে যে একটু শক্তি বেঁচে নেই আন্টি, তার কি হবে? ফাতেমা বিবি মিষ্টির মাথায় হাত বুলিয়ে বলেন, এতটা নিরাশ হয়েও না মা, আল্লাহ আছেন, তিনি অনেক দয়ালু। দেখবে তোমার সব বিপদ কেটে যাবে, তোমার জীবনে সুদিন ফিরবেই। মিষ্টি ফাতেমা বিবির মুখে এসব কথা শুনে কিছুটা হলেও শান্ত হয়ে খেতে শুরু করে। এদিকে ফাতেমা বিবি চোখ বন্ধ করে আল্লাহর কাছে প্রার্থনা করেন, এই মেয়েটার সমস্ত দুঃখ তুমি দূর করে দাও আল্লাহ, আর ওর স্বামীকে আবার ওর কাছে ফিরিয়ে দাও।
শেষ সময়কার চেক আপের জন্য মিষ্টিকে নিয়ে মার্সেই শহরের একটি ক্লিনিকে এসেছে আমিনা। মিষ্টি উদাসীন হয়ে বাইরে বসে অপেক্ষা করছে। হঠাৎ করে মিষ্টির ডাক আসতেই আমিনা তাকে নিয়ে যায় ডাক্তারের চেম্বারে। ডাক্তার মিষ্টির চেক আপ করে বলে, আর 1 সপ্তাহের মধ্যেই আপনার ডেলিভারি করতে হবে। পরিস্থিতি খুব একটা ভালো না, বাচ্চার পজিশন এখন বেশ আশঙ্কাজনক। মিষ্টি কিছুটা ভয় পেয়ে বলে, আমার বাচ্চার কিছু হবে না তো ডক্টর? আমি আমার স্বামীকে হারিয়ে ফেলেছি, এখন যদি নিজের সন্তানকেও হারিয়ে ফেলি তাহলে আমার কাছে যে আর কিচ্ছু অবশিষ্ট থাকবে না। আপনি দুশ্চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আর মিস আমিনা, আপনি এখন ওনার আরও বেশি খেয়াল রাখবেন। উনি যেন সবসময় বেড রেস্টে থাকে, আর 1 সপ্তাহ পর ওনাকে হসপিটালে নিয়ে যাবেন। ঠিক আছে। বলেই মিষ্টিকে নিয়ে হাসপাতাল থেকে বের হয় আমিনা। মিষ্টির চোখে মুখে ছিল দুশ্চিন্তার ছাপ। আমিনা সেটা খেয়াল করে বলে, এত চিন্তা করার দরকার নেই আপু, সব ঠিক হয়ে যাবে দেখো। মিষ্টি ভাবলেশীনভাবে তাকিয়ে থাকে। আমিনা মিষ্টির এমন প্রতিক্রিয়া দেখে দীর্ঘশ্বাস ফেলে। অতঃপর মিষ্টিকে ধরে নিয়ে এগিয়ে যেতে থাকে। হঠাৎ করে রাস্তায় ভিড়ের মধ্যে প্রবেশ করলে কারো একটা স্পর্শে মিষ্টির কেমন জানি অদ্ভুত অনুভূতি হয়। মিষ্টির সাথে সাথেই পিছনে ফিরে তাকিয়ে দেখে এক যুবক হেঁটে যাচ্ছে। মিষ্টি বলে ওঠে, এই যে শুনুন। যুবকটি থেমে যায়। মিষ্টি অনেক আশানে যুবকটির দিকে ছুটে যায়। মিষ্টি যখন যাচ্ছিল তখন যুবকটি পেছনে ফিরে তাকায়। তার দিকে তাকাতেই যেন মিষ্টির সব আশা শেষ হয়ে যায়। সে ভেবেছিল রাফসান হয়তো তার আশেপাশে আছে, কিন্তু এই যুবক তো রাফসান নয়। মিষ্টি তাই থেমে গিয়ে বলে, দুঃখিত, আপনি আসুন। আমিনা মিষ্টির সব গতিবিধি খেয়াল করে মিষ্টির পাশে এসে দাঁড়িয়ে বলে, কি হয়েছে আপু? কিছু না, চলো যাই। বলেই মিষ্টি সামনের দিকে অগ্রসর হয়। আমিনাও তার সাথে যেতে থাকে। মার্সেই শহরে নেমে এসেছে রাতের আধার। এই আধার রাত্রিতে হঠাৎ করেই একলা ঘুমে বসে থাকা মিষ্টির মনটা ভীষণ ছটফট করতে থাকে। রাফসানের কথা যেন আরো বেশি করে মনে করতে থাকে। আর কিছুদিন পরই তার সন্তান পৃথিবীর আলো দেখবে, অথচ তার স্বামী তার পাশে থাকবে না। মিষ্টির জন্য ব্যাপারটা অনেক কষ্টের। মিষ্টি বিছানা থেকে উঠে দাঁড়ায়, একদম বেলকনির পাশে গিয়ে দাঁড়িয়ে কিছু সময় আকাশের দিকে নিশ্চুপ তাকিয়ে থাকে। অতঃপর দৃষ্টি সরিয়ে মাটির দিকে তাকাতেই তার হুঁশ উড়ে যায়। কোনো এক ছায়ামূর্তি যেন দেখতে পায়। মিষ্টি বলে ওঠে, কে ওখানে? কিন্তু কোনো সাড়া আসে না। মিষ্টির মনটা অস্থির হয়ে ওঠে। সে স্পষ্ট বুঝতে পারছে নিচে কেউ একজন দাঁড়িয়ে তার দিকে নজর রাখছে। লোকটাকে ধরার জন্য মিষ্টি নিজেদের রুম থেকে বের হয়ে দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে, যাতে করে লোকটা পালিয়ে যাবার সুযোগ না পায়। কিন্তু এর ফলে ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। জোরে নিচে নামতে গিয়ে মিষ্টির পা হঠাৎ করে মচকে যায় এবং সিঁড়ি থেকে গড়িয়ে সে নিচে পড়ে যায়। সাথে সাথে মিষ্টির রক্তে পুরো ফ্লোর ভেসে যায়। মিষ্টি চিৎকার করতে থাকে। মিষ্টির চিৎকার শুনে হঠাৎ করে কোনো এক পুরুষ অবয়ব ছুটে এসে মিষ্টিকে আগলে নেয়। মিষ্টির তখন ভীষণ যন্ত্রণা হচ্ছিল। সে চোখ খোলা রাখতে পারছিল না। যন্ত্রণায় তার পুরো শরীর যেন অসাড় হয়ে উঠেছিল। মিষ্টি অস্ফুট স্বরে বলে ওঠে, আমার আমার সন্তান, ওর যেন কোনো ক্ষতি না হয়। হঠাৎ করে মিষ্টি একটা গম্ভীর পুরুষালী কণ্ঠ শুনতে পায়। তোমার বা তোমার সন্তানের কোনো ক্ষতি হবে না। কণ্ঠটা মিষ্টির অনেকটাই চেনা। সে ধীর গতিতে চোখ খোলার চেষ্টা করে, কিন্তু তার আগে অত্যাধিক রক্তপাত ও যন্ত্রণায় সে জ্ঞান হারিয়ে ফেলে। আমিনা ও ফাতেমা বিবি ওটির সামনে পায়চারি করে চলেছেন। দুজনার চোখে ভয় এবং উদ্বিগ্নতা স্পষ্ট। ফাতেমা বিবি বলেন, এই মেয়ের জীবনে কি একটুও সুখ নেই? একের পর এক কি সব বিপদের মধ্যে দিয়ে যেতে হচ্ছে মেয়েটিকে। আমিনা বলে, আমার খুব ভয় হচ্ছে আম্মু। মিষ্টি আপু আর ওর বাচ্চা একদম ঠিক হয়ে যাবে তো? ওদের কোনো ক্ষতি হবে না তো? এমন সময় একজন ডাক্তার ছুটে আসেন। তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে হয়তো তিনি কোনো খারাপ খবর শোনাতে এসেছেন। তিনি আসতে আমিনা বলে, কি হয়েছে ডাক্তার? মা ও বাচ্চা দুজনেই ঠিক আছে তো? ডাক্তার দীর্ঘশ্বাস ফেলে বলে, সবটাই এখন সৃষ্টিকর্তার হাতে। মাকে তো আমরা বাঁচিয়ে নিয়েছি, কিন্তু বাচ্চাটার অবস্থা ভালো না। এখন দেখা যাক অপারেশনের পর বাচ্চাটাকে বাঁচানো যায় কি না। কথাটা শোনা মাত্রই আমিনা ভেঙে পড়ে। মিষ্টি চোখ খুলতে এসে নিজেকে আবিষ্কার করে হাসপাতালের একটা নীরব কেবিনে। চারিদিক থেকে আসা ফিনাইলের তীব্র গন্ধ তার অসহ্যকর ঠেকছে। মিষ্টি আচমকা তখন পড়ে যাবার ঘটনা মনে করে আটকে উঠে বলে, আমার সন্তান, ওর কিছু হয়নি তো? বলেই এক প্রকার কাঁদতে শুরু করে। এমন সময় আমিনা আসে মিষ্টির কাছে। সে কেবিনের বাইরেই দাঁড়িয়েছিল। মিষ্টির কান্নার আওয়াজ শুনে আমিনা চলে এসেছে। আমিনা এসে মিষ্টিকে বলে, তুমি কাঁদছো কেন আপু? আমি সিঁড়ি থেকে পড়ে গেলাম, এরপর চারিদিকে রক্ত। আমার সন্তান কেমন আছে? ও ঠিক আছে তো? আমিনা হালকা হেসে বলে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করো আপু। তোমার একটি মেয়ে হয়েছে আর সে একদম সুস্থ স্বাভাবিক অবস্থায় আছে। আমরা তো প্রথমে ভয়ই পেয়ে গেছিলাম, কারণ ডাক্তার বলেছিল তোমার অবস্থা বেশি ভালো না, তাই বাচ্চাটা নাও বাঁচতে পারে। কিন্তু শেষ মুহূর্তে ঠিক যেন মিরাক্কেল ঘটলো আর বাচ্চাটা একদম সহি সালামত পৃথিবীতে এলো।
আমিনার কথা শুনে যেন মিষ্টির কাছ থেকে বিরাট একটা বোঝা নেমে যায়। মিষ্টি বলে, আমার মেয়ে ঠিক আছে? আমিনা মিষ্টির এই খুশি দেখে ভীষণ আনন্দিত হয়। মিষ্টি বলে, কোথায় আমার মেয়ে? আমি ওকে দেখতে চাই, ওকে স্পর্শ করতে চাই আমি। তোমার মেয়েকে আপাতত বেবি কেয়ার ইউনিটে রাখা হয়েছে। আসলে তোমার প্রেগনেন্সির কিছু জটিলতা থাকায় ডাক্তাররা কোনো ঝুঁকি নিতে চায়নি। চিন্তা করো না, শীঘ্রই তোমার সন্তানকে তুমি দেখতে পাবে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।